তোমরা দুনিয়া ভ্রমণ করো এবং দেখো আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টির শুরুটা করেছেন। দুনিয়া ঘোরার আশা কার না আছে, কিংবা কে এই স্বপ্নটা দেখে না, কিন্তু সেটা যদি ২৬ বছর ২ দশকের বেশি সময় ধরে কেউ করে যায় এবং সেটা পুরো পৃথিবীতে যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ থাকে, ড্রিম কাম ট্রু হয়ে আসে, সেটা আমরা জানবো। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছেন নাজমুন নাহার। আপনাকে স্বাগত ৭১-এর খেলাযোগে। আমরা আপনার পুরো স্টোরিটা অনেকভাবে জেনেছি, তবে আজকে খেলাযোগের পর্দায় আমাদেরকে জানান আসলে আপনি কিভাবে দুনিয়া ঘুরে বেড়ানোর অনুপ্রেরণা পেলেন বা শুরুটা কিভাবে করলেন। শুরুটা হয়েছে ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু তারও আগে আমি স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের গণ্ডির বাইরে যে পৃথিবীটা, সেটাকে আমি দেখব এবং আমি আমার বাংলাদেশকে ধারণ করব পুরো পৃথিবীতে। সেই স্বপ্নটা আমার এসেছে। আমার দাদা ১৯২৬ থেকে ৩১ সাল পর্যন্ত আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন, ঘোড়ায় চড়ে, জাহাজে করে। সেগুলো আমাকে উৎসাহিত করতো সবসময়। বাবা পৃথিবীর অনেক জায়গার গল্প করতেন, আমি ম্যাপ নিয়ে সবসময় গবেষণা করতাম। সবাই ঘোরে, সবাই নিজের মনের জন্য ঘোরে, যে বা মনের খোরাক জোগানোর জন্য সবাই কিন্তু ঘোরে, কিন্তু আপনি সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার অনেক ওয়ে আছে, কিন্তু আপনি যে ওয়েটা বেছে নিলেন, যে পতাকাকে আপনি বিশ্ব মানচিত্রের সামনে আপনি তুলে ধরবেন, ছোট্ট একটা দেশ, সেই জায়গা থেকে আপনি দুনিয়া ঘুরছেন, সেখানে পতাকাটাকে আপনি যেভাবে হাইলাইট করলেন আসলে ভালোবাসা থেকে, মনের গভীর থেকে, এই জিনিসটা আসলে আপনার কখন মনে হয়েছে যে করা উচিত? এবং আপনি যদি একদম স্পেসিফিকলি বলেন যে কেন করেছেন এটা, বা কোনো রেকর্ডের কথা কি মাথায় ছিল কিনা আপনার? আমার স্বপ্নের শুরু থেকে আমি ভেবেছি যে আমি যে দেশে আমি জন্ম নিয়েছি, যে দেশের ছায়াতলে আমি বেড়ে উঠেছি, সেই দেশকে আমি ধারণ করব, আমি যেই কাজই করব। এটা আমার ভেতরে সবসময় ছোটোবেলা থেকে কাজ করতো। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন আমি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপর অনেক বই পড়েছি। সেগুলো আমাকে উৎসাহিত করেছে। আমার ভেতরে মনে হয়েছে যে আমি পৃথিবীর প্রতিটা দেশে যাব, যত সীমানা আমি অতিক্রম করব, সমস্ত সীমানা অতিক্রম করে আমি লাল সবুজের পতাকাকে আমি ধারণ করব। কারণ এটার একটা ব্যাপার হচ্ছে যে আমি কোন দেশ থেকে যাচ্ছি, আমি বাংলাদেশ থেকে যাচ্ছি, এবং একটা সৌন্দর্য স্থানে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে কোনো চূড়ায় কিংবা সমুদ্রে কিংবা কোনো ডেজার্টে আমি নিয়ে যাচ্ছি, এবং সেটা ওই দেশের সাথে একটা ব্রিজ ক্রিয়েট করা, বাংলাদেশের পতাকা এবং ওই দেশের সৌন্দর্য স্থান দুটার মাঝে যে পৃথিবীর যে একটা সুন্দর কম্বিনেশন, বা ওই স্থানের একটা সুন্দর কম্বিনেশন, সেটাকে আমি ফুটিয়ে তুলতে চেয়েছিলাম বিশ্ব মানচিত্রের মাঝে। এই ছবিটা যদি একটু দেখেন, যে এই ছবিটা আসলে কোথায় এবং এই ঘটনাটা যদি একটু বলেন। এটা হচ্ছে আগের যে ছবিটা, সেটা ছিল ভিয়েতনামের দানাং শহরে, এবং এটা এই যে এই ছবিটা, এটা মালদ্বীপে। তো এই ছবিগুলো যখনই আমি এই ছবিটা হচ্ছে জর্জিয়া, এটা হচ্ছে আপনার জর্ডানের পেট্রা, এবং এটা এখানে এই ছবিটা, এটা হচ্ছে আপনার আইসল্যান্ডে। প্রত্যেকটা জায়গারই কিন্তু একটা সুন্দর গল্প আছে এবং প্রত্যেকটা জায়গার একটা স্ট্রাগল আছে। মরুভূমিতে আসলে কি হবে? এটা নামিবিয়ার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আদিম ডেজার্টে। এটা হচ্ছে গুয়াতেমালায়। এবং এই যে ছবিগুলো দেখে মনে হচ্ছে যে আপনার প্রতিটা ছবিটার আসলে গল্প আপনার মুখস্থ একেবারে। প্রতিটা ছবি, প্রতিটা স্থান, প্রতিটা গল্প। এটা গুয়াতেমালা, এই ছবিটা গুয়াতেমালার মধ্যে। তো প্রত্যেকটা স্থান তাদের যে দর্শনীয়, অপূর্ব সুন্দর। এটা রিসেন্ট আমি ট্রাভেল করেছি যে ভুটানে, ১৮৫তম দেশ, এবং এটারও একটা সুন্দর গল্প আছে। এটা হচ্ছে পুনাখায়, ভুটানের। আগের যে ছবিটা ছিল সেটা হচ্ছে ১০৮টা স্তূপা, অর্থাৎ ওদের যে ধর্মীয় যে ইয়েটাকে। আর এটা হচ্ছে থিম্পুতে, এই যে ছবিটা। এরকম গল্প আরও জানবো, তবে একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যখনই আমরা দেশের বাইরে যাই তখন অনেক চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়, নিশ্চয়ই সেইগুলো আপনাকেও ফেস করতে হয়েছে। সেক্ষেত্রে মোস্ট টাফেস্ট জিনিসটা আসলে কি, যেটা আপনি ওই জায়গা থেকে ফিরে আসতে পারতেন যে না, আমি আর এই দুনিয়া ঘুরবো না, এই চ্যালেঞ্জ আমি আর নিতে পারছি না, এমন কোনো কিছু কি আপনার কখনো মনে হয়েছে কিনা? অগণিতবার হয়েছে। আমি 7বার মৃত্যুমুখে পতিত হয়েছি। সেটা কিভাবে বা কি ছিল, কোথায়? আমি আফগানিস্তানের মতো জায়গায় আমি একা ট্রাভেল করেছি। পৃথিবীর সব জায়গায় আমি কিন্তু যত গিয়েছি আমি একা ট্রাভেল করেছি। শুধু কিছু ওই দেশে যাওয়ার পরে স্পেসিফিক যে জায়গাগুলো, যেমন পেরু রেনবো মাউন্টেন, মাচু পিছু, তারপরে হচ্ছে কিরগিজস্তান আরারছা মাউন্টেন, হাই সামিট যেগুলো, সেগুলো আমাকে গ্রুপ, ওখানকার গাইড নিয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু এরই মাঝে যে আমি এতবার মৃত্যুর মুখে মুখে পতিত হয়েছি। আমি ১৪,২০০ ফুট পেরু রেনবো মাউন্টেন যখন উঠেছি, তখন শ্বাসকষ্টে আমি মরে যেতে লাগছিলাম। তখন আমাকে একটা
ফেলো ট্রাভেলার, সে একটু ইনহেলার দিয়েছে, আমার গাইড আমাকে ফেলে চলে গেছে, এবং কিন্তু আমি সেই পতাকা নিয়ে আমি ভাবছি যে আর একটু আমাকে হাঁটতে হবে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, এবং সেটা কিন্তু আল্লাহ আমাকে হেল্প করেছে। যখন আমি ফিরে আসছি তখন অন্ধকার হয়ে গেছে, আমার সাথে দুজন ট্রাভেলার গেছে, তারা পিছনে আরও অনেক দূরে চলে গেছে এবং তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। সামনে সমুদ্রের ঢেউ, পিছনে ম্যানগ্রোভ জঙ্গল, এবং সমস্ত ট্রাভেলাররা চলে গেছে ওখান থেকে, যারা গিয়েছে ওখানে ট্রাভেল করার জন্য। আমি প্রচণ্ড পানির ঢেউয়ে আমি খুব আতঙ্কিত হয়ে যাচ্ছি। তখন আমি ভাবছি পিছনে যেতে পারছি না, ম্যানগ্রোভ জঙ্গল, সামনে সমুদ্র, এদিকে আমি তখন আস্তে আস্তে একা একা এই অন্ধকারের ভিতর হাঁটা শুরু করলাম। আমি যখন ওই যে রিভারটা ছোট্ট পার হয়ে গিয়েছিলাম, সেটা তখন পানি ছিল না, কিন্তু যখন আমি ওখানে এসেছি আমি দেখলাম যে প্রচণ্ড পানির কারেন্ট এবং ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। তখন আমি ভাবলাম যে আরও পানি এসে পড়বে, হয়তো আমি এখানে ডুবেও যেতে পারি। তখন আমি জাম্প করলাম যে আমি সাঁতরে যাব, কিন্তু পানির যে স্রোতধারা এটা আমাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, প্যাসিফিক, এবং আমি স্রোতের উল্টা দিকে সাঁতার কাটছি। আমি ফিল করছি যে হয়তো আমি মরেই যেতাম তখন ওই মুহূর্তে। আমি একটা পাথর ছিল, চওড়া উঁচু পাথর, এবং সেই পাথরের আমি চূড়া এভাবে ধরে রাখছি, কিন্তু পাথরের মধ্যে যে পানির ঢেউ আসছে, বারবার আমার হাত পিছলে যাচ্ছে, আর তখন আমি চিৎকার করে উঠছি যে বাঁচাও বলে, হেল্প মি বলে। তখন অন্ধকারের ভিতর থেকে কেউ একজন চলে এসেছে সমুদ্রের কিনারা থেকে, এসে জাম্প করে ওখানে পড়েছে। আমি জানি না সে কে, সে শুধু আমাকে বলল যে তুমি আমার পিঠে, ঘাড়ের মধ্যে তুমি আমাকে ধরো। আমি ফিল করেছি যে আমি একটা ছোট মানুষ, এবং সে আমাকে ওভাবে আমাকে উঠালো, ঠিক আছে। এবং আপনার সাথে যে এত কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনার পরিবারের আসলে অবস্ট্রাগলটা ছিল কিনা, বা সাধারণত কি হয় যে পরিবার এইসব জায়গায় যেতে উৎসাহিত করে না, বা সেক্ষেত্রে আপনার সেই প্রতিবন্ধকতা ছিল কিনা? আসলে এত বিশাল জার্নি এবং এত বিশাল পৃথিবীতে কোনো বাধাই আমাকে থামাতে পারেনি। ছিল কিনা পরিবারের বাধাটা ছিল কিনা? পরিবারের কোনো বাধা ছিল না, বরং পরিবার আমাকে হেল্প করেছে। কারণ স্বাধীনতার আগ থেকেই কিন্তু আমাদের পরিবারের থেকে মানুষ কিন্তু দেশের বাইরে, আমাদের ফ্যামিলির লোকজন বিদেশে আসা যাওয়া করতো এবং বিভিন্ন জায়গায় যেত। সেটা আমাদের একটা বংশ পরম্পরা বলা চলে, বংশ পরম্পরা এটা ছিল। তো সেখানে আমার কোনো বাধা ছিল না, বরং পরিবার হেল্প করেছে। বরং সমাজ হয়তো অনেক কথা বলেছে প্রথম দিকে, হ্যাঁ, আমার এই ট্রাভেল নিয়ে, কিন্তু সেটা কিন্তু কোনো ব্যাপার না যে কে কি বললো। সেটা এই বিস্তর পৃথিবীর কাছে, এই ওয়াইল্ড নেচারের কাছে, এটার কাছে কিন্তু সেটা আমার কাছে। এই 26 বছরের জার্নিটা আসলে কেমন ছিল, বা এটার এন্ড অফ যদি আমরা বলি, যে এখনো যদি এন্ড যদি আমরা সামহাও ধরে নেই কথার জন্য, সেক্ষেত্রে এই জায়গায় যদি আপনি চলে আসেন, তাহলে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? 26 বছরের অভিযাত্রা, কষ্ট, সংগ্রাম, এবং সেই কষ্ট সংগ্রামের উপর দিয়ে কিন্তু আমার স্বপ্নকে পূরণ করা। একই আকাশের নিচে আমরা সবাই, পৃথিবীর সবাই বসবাস করছি, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই ধরনের মানুষ। অনেক বর্ডার অতিক্রম করেছি আমি, রাতের অন্ধকার আটকা পড়েছি, মানুষ, আদিবাসীরা আমাকে থাকতে জায়গা দিয়েছে, খেতে জায়গা দিয়েছে। বাসে করে আমাকে ইমিগ্রেশনে আমাকে আটকে রেখেছে যে আমাকে ভিসা দিবে না, কারণ অনারাইভাল ভিসা ছিল, কিন্তু সেখানে যাওয়ার পর বলে যে না, আগে ভিসা নিয়ে আসতে হবে। সেটা কোস্টারিকা থেকে আমি যখন বুর্কিনা ফাসোতে আমি যাচ্ছি। বিদেশের মানুষ আপনাকে অনেক ভালোবাসে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু দেশের মানুষ আপনাকে ওই রেসপেক্টটা দিচ্ছে কিনা, বা রাষ্ট্র আপনাকে ওই খোঁজ খবরটা রাখছে কিনা? কারণ আপনি যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সেটা একটা ডিফারেন্ট ওয়ে। তো সেই জায়গায় আপনি মানে আপনার রাষ্ট্রের প্রতি কোনো মেসেজ দিতে চাইবেন কিনা, বা আপনার যে এক্সপেরিয়েন্সগুলো এটা কি কোনো মেমোরি আকারে সেট করা যায় কিনা, বা কোনো কিছু আসলে রাষ্ট্র আপনাকে এখানে হেল্প করতে পারে কিনা, কোনো আপনার বলার আছে কিনা? হেল্প করতে পারে, কারণ ইবনে বতুতা যখন 30 বছর উনি জার্নি করে দেশে ফিরেছেন, রাষ্ট্রীয়ভাবে কিন্তু তার এই জার্নিটাকে লিপিবদ্ধ করেছে, একজন পণ্ডিত নিয়োগ করেছে। সো আমার এই যে জার্নি, এটা তো আমার একটা সলো সংগ্রাম, এবং এই সলো সংগ্রামের মাঝে আমি যে দেশকে রিপ্রেজেন্ট করছি, বিশ্ব মিডিয়ার মধ্যে অনেক জায়গায় প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। মানুষ কিন্তু আমাকে রেকগনাইজ করেছে, সারা পৃথিবীর যে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা অনেক জায়গায় আমাকে করেছে। কিন্তু বাংলাদেশ থেকেও আমি অনেক রিকগনাইজেশন পেয়েছি। কিন্তু সরকার যদি চায়, তাদের যদি আমার পাশে এই যে লাল সবুজের পতাকাকে আমি ক্যারি করছি, 18 কোটি মানুষের লাল সবুজের পতাকাকে, এটাকে যদি আগামীর প্রজন্মের জন্য ইতিহাসে লিপিবদ্ধ করে রাখতে চায়, এটা শুধু বাংলাদেশ নয়, এটা সারা বিশ্বের মাঝেই কিন্তু একটা ইতিহাস এখন ক্রিয়েট হচ্ছে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আসলে 185টা দেশ, ইটস নট ম্যাটার অফ জোক। আসলে আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটার নিশ্চয়তা আমরা কখনো দিতে পারি না। তবে যিনি এই স্বপ্নটা পূরণ করেছেন, যিনি তার ড্রিমটাকে মেট করেছেন, সেই মানুষটি আমাদের 71-এর খেলা যুগে আমাদের সাথে ছিল। আশা করব এমন অনেক ঘটনা আপনাদেরকে আমরা জানাতে পারবো। চেষ্টা করব তার মতো আরও অনেক যারা পর্দার আড়ালে আছে তাদেরকে পর্দায় নিয়ে আসার জন্য।
ধন্যবাদ সবাইকে, এতক্ষণ দেখছিলেন ৭১-এর খেলাযোগ। আবু নাইম, ৭১।